সাইফাইকে ধন্যবাদ। আমরা সাধারণত ভিনগ্রহের প্রাণীদের বিশাল মাথাওয়ালা বুদ্ধিমান প্রাণী হিসেবে কল্পনা করি যারা দুই পায়ে হাঁটে, কিন্তু বাইরে সত্যি প্রাণ থাকলে তার রূপ হতে পারে একদম যে কোনো কিছু, উল্টো দুঃস্বপ্ন থেকে টডলারের আঁকা মতো অদ্ভুত জলজ প্রাণী পর্যন্ত। কিন্তু আমাদের মহাবিশ্ব জুড়ে ভ্রমণ করার দরকার নেই, শুধু অতীতে ফিরে গেলেই হবে, কারণ অনেক দিন আগে পৃথিবীতে ইতিমধ্যেই এমন একটি প্রাণী ছিল। এটি টুলি মনস্টারের গল্প, সবচেয়ে অদ্ভুত প্রাণীগুলোর মধ্যে একটি যা বিজ্ঞানীরা এখনও ব্যাখ্যা করতে পারেননি। প্রায় 31 কোটি বছর আগে পৃথিবী একটি সম্পূর্ণ ভিন্ন জায়গা ছিল, আর আমাদের মহাদেশগুলো একটি ভাঙা থালার টুকরোর মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু তখন কার্বনিফেরাস যুগে এই গ্রহে একটি অতিমহাদেশ ছিল, প্যানজিয়া। এটি একটি টিরেক্সের একটি ট্রাইসেরাটসকে তাড়া করার 200 মিলিয়ন বছরেরও বেশি আগের ঘটনা। বিস্তীর্ণ অঞ্চল উষ্ণ অগভীর সাগর, জলাভূমি উপকূলে ঢাকা ছিল, বাতাস ঘন, অক্সিজেন বেশি। সাগর ভরা ছিল বিবর্তনের পরীক্ষায় আটকে থাকা প্রাণীতে, এই ছোট্টটার মতো। একসময় ইলিনয় ছিল অগভীর উপকূলের জল আর কাদাময় তীর। নদীর পলি প্রায়শই সামুদ্রিক প্রাণীদের চাপা দিত এবং কখনো কখনো পচে যাওয়ার আগে তাদের লোহা সমৃদ্ধ নদীতে আটকে ফেলত। এভাবেই নরম দেহের প্রাণী, যারা সাধারণত জীবাশ্ম ছেড়ে যায় না, মেজন ক্রিক নামে পরিচিত একটি স্থানে বিস্তারিতভাবে সংরক্ষিত ছিল। আমাদের জানা সব টুলি মনস্টার জীবাশ্ম এসেছে এই এক জায়গা থেকে। হয়তো এই অদ্ভুত প্রাণীরা প্রাগৈতিহাসিক দুনিয়া জুড়ে সাঁতার কাটত সর্বত্র, কিন্তু এই কবরস্থানই হয়তো একমাত্র যেখানে দরকারি রসায়নে তাদের দেহ টিকেছিল আমরা খুঁজে পাওয়া পর্যন্ত। কিন্তু থামো, এটা কি? এর নাম ফ্রান্সিস টুলির নামে, ইলিনয়ের জীবাশ্ম সংগ্রাহক, যিনি প্রথম এটি খুঁজে বিজ্ঞানীদের দিলেন। দ্বিতীয়ত, এটা দানব নয়, একদম নিশ্চিত। প্রাণীটা ছিল বেশ ছোট, সাধারণত মাত্র 3 থেকে 14 ইঞ্চি লম্বা হতো। এর একটি নরম সাঁতারের ধর ছিল, যা একটি মোটা কৃমি বা স্লাগের মতো দেখতে, কোনো শক্ত খোলস বা হাড় ছাড়াই। কিন্তু সামনের অংশই ছিল সবচেয়ে কুল আর সবচেয়ে অদ্ভুত। এর মুখ থেকে একটি লম্বা নমনীয় নল বেরিয়েছিল, প্রায় একটি ভ্যাকুয়াম হোসের মতো, তবে সেই হোসের শেষটা ছিল একটি নখের মতো দেখতে। সুরটি নিজে শক্ত ছিল না, এটি প্রসারিত হতে এবং বাঁধতে পারত, যেমনটা একটি হাতি তার সুর ব্যবহার করে বা একটি অক্টোপাস তার বাহু দিয়ে পৌঁছায়। তাই শিকারকে সরাসরি কামড় না দিয়ে মুখের সুর বাড়িয়ে খাবার ধরত, তারপর ভেতরে টেনে নিত। এর চোখ ছিল আরেকটি অদ্ভুত এক ধরনের বৈশিষ্ট্য। এগুলি এর মাথা থেকে প্রসারিত একটি শক্ত অনুভূমিক দণ্ডের উপর অবস্থিত ছিল, যার প্রতিটি প্রান্তে একটি করে চোখ ছিল। এই ব্যবস্থাটি এটিকে একটি বিস্তৃত দৃশ্যক্ষেত্র দিত, যেমনটা একটি পেরিস্কোপ বা পাশে লাগানো ক্যামেরা আপনাকে আরও বেশি দেখতে সাহায্য করে। বেশিরভাগ প্রাণী দুই দলে, মেরুদণ্ডী, অমেরুদণ্ডী। মেরুদণ্ডীদের পিঠে মেরুদণ্ড, মাছ, ডাইনোসর, কুকুর, মানুষ। অমেরুদণ্ডীদের তা থাকে না, যেমন কৃমি, শামুক এবং পোকামাকড়। টুলি মনস্টার সেই বিরল ঘটনাগুলোর মধ্যে একটি যেখানে বিজ্ঞানীরা এখনও তর্ক করেন যে এটি কি ছিল। বিজ্ঞানীরা জীবাশ্ম দেখলে দেহের মাঝ বরাবর একটি ফ্যাকাশে দাগ দেখতে পান। একদল বলে এটা কেবল অন্ত্ররেখা, তাই টুলি মনস্টার নরম অমেরুদণ্ডী দলে, মানে অদ্ভুত সাঁতারু স্লাগ মতো একটা ছিল। কিন্তু অন্য দল বলে এটি নোটোকর্ড, এক ধরনের আদিম শক্ত দণ্ড, যা বিবর্তনে পরে মেরুদণ্ডের শেষে বদলায়। যদি তারা ঠিক হন, প্রাণীটা মেরুদণ্ডী হবে, মাছ আর আমাদেরও দূর আত্মীয়। মূলত এসব টুলি মনস্টারকে মাছ, কৃমি ও কাঁকড়ার মিশ্র প্রাণীতে গড়ে তোলে, এমন কিছু পরে আর কখনো দেখা যায়নি। সেই নরম তুলতুলে শরীর এবং ছোট স্টেবিলাইজার পাখনার উপর ভিত্তি করে আমরা জানি যে টুলি মনস্টার ঠিক অন্য মাছের সাথে দৌড়াদৌড়ি করতো না। এটি হাঙ্গরের মতো দ্রুত ছিল না, এটি ছিল বরং একটি ধীর গতির ক্রুজার। এটি সম্ভবত সেই লম্বা সুর ব্যবহার করে জলের মধ্যে ভেসে বেড়াতো এবং জেলিফিশ, সি কিউকাম্বার বা এমনকি কিছু পচা জিনিসের জন্য কাদায় খোঁচাখুচি করত। ভয়ঙ্কর নখ ও চোখ দেখে ভয় লাগে, তবু নিশ্চিত বলা যায় না এটি শিকারী ছিল কিনা। টুলি মনস্টার বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছিল, তাই আমরা জানি না এটি কেন বিলুপ্ত হয়ে গেল। যদি আমরা জীবাশ্মের রেকর্ড দেখি, এই প্রাণীটি ডাইনোসর বা তার আগের সামুদ্রিক জীবনকে নিশ্চিহ্ন করে দেওয়া ব্যাপক বিলুপ্তির ঘটনাগুলোর অনেক আগেই অদৃশ্য হয়ে গিয়েছিল। এর সাথে কোনো গ্রহাণু বা আগ্নেয়গিরি জড়িত ছিল না। সম্ভবত এটি অদৃশ্য হয়ে গিয়েছিল কারণ এর বাসস্থান আর আগের মতো ছিল না। মনে রেখো, কার্বনিফেরাস যুগ ছিল স্যাঁতসেঁতে জলাভূমিময়, কিন্তু সময়ের সাথে সাথে পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হয়। গ্রীষ্মমণ্ডলীয় মোহনাগুলো শুকিয়ে যায় এবং জলের রসায়ন বদলে যায়। সম্ভবত এতে টুলির খেলাঘর হারিয়ে গেল।
যতদূর জানি, দানবটি কোনো জিনগত উত্তরসূরি রাখেনি। সাধারণত যদি কোনো প্রাণী বিলুপ্ত হয়ে যায়, তবে এটি একটি জ্ঞাতিভাই বা বংশধর রেখে যায়, যা অন্য কিছুতে রূপান্তরিত হয়। ডাইনোসররা আমাদের জন্য পাখি রেখে গেছে, প্রাচীন মাছ আমাদের জন্য আধুনিক মাছ রেখে গেছে, কিন্তু টুলি মনস্টার অনন্যই রয়ে গেছে। বর্তমানে জীবিত এমন কিছুই নেই যা দূর থেকে এর মতো দেখতে, এবং ঠিক এই কারণেই বিজ্ঞানীরা এখনও শ্রেণীবিন্যাস করার চেষ্টা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। আমরা বিভ্রান্ত নই কারণ আমাদের কাছে টুকরোগুলো নেই। আসলে আমাদের কাছে 2000 এরও বেশি জীবাশ্ম আছে। আমরা বিভ্রান্ত কারণ আমাদের কাছে তুলনা করার মতো কিছুই নেই। এবং কে জানে, মহাসাগরগুলি মূলত অনাবিষ্কৃত, তাই আমরা হয়তো অবশেষে এমন কিছু নতুন প্রাণীর দেখা পেতে পারি যা বিবর্তনের ধাঁধায় নতুন অংশ যোগ করবে। টুলি মনস্টার হয়তো অদ্ভুত প্রাগৈতিহাসিক সাঁতারুদের মধ্যে ক্যাপ্টেন হতে পারে, কিন্তু এটি অবশ্যই একা ছিল না। আমরা যদি জীবাশ্মের রেকর্ডের দিকে ফিরে তাকাই, বিশেষ করে ক্যাম্ব্রিয়ান এবং পারমিয়ান যুগে, আমরা বিবর্তনীয় পরীক্ষার একটি সম্পূর্ণ গ্যালারি খুঁজে পাবো, যা দেখে মনে হয় যেন ভিনগ্রহের প্রাণীদের একটি কমিটি দ্বারা ডিজাইন করা হয়েছে। উদাহরণস্বরূপ, আমাদের কাছে হ্যালুসিজেনিয়া ছিল, আমাদের উল্টো প্রাণী। বিজ্ঞানীরা প্রথম ক্ষুদ্র কৃমিসদৃশ প্রাণীর জীবাশ্ম পেয়ে বুঝতে একেবারেই পারেননি কোনো দিকটা ছিল ওপরে। শরীরের এক পাশে তারা লম্বা ধারালো কাটা দেখল, আর অন্য পাশে নরম খাটো গুটি দেখল। তারা ধরে নিয়েছিল যে শক্ত অংশগুলি পা এবং নরম প্রসারিত অংশগুলি প্রাণীটির পিঠের উপর সুর। বছরখানেক পরে আরও ভালো জীবাশ্ম থেকে জানা যায়নি যে ব্যাপারটি আসলে উল্টো ছিল। পুরো প্রাণীটিকে উল্টো করে একত্রিত করা হয়েছিল। কাঁটাগুলি ছিল প্রতিরক্ষামূলক কাঁটার মতো, যা উপরের দিকে উঠেছিল, এবং নরম অংশগুলি আসলে ছোট পা ছিল, যা মাটি স্পর্শ করার জন্য ছিল। অন্য কথায়, এটি মোটেই স্টিলটের উপর হাঁটছিল না, এটি পুরো সময় উল্টো ছিল। তারপর ছিল ওপাবিনিয়া। এই জিনিসটা দেখতে একটা চিংড়ির মতো, যে খুব বিভ্রান্ত হয়ে গেছে। বেশিরভাগ প্রাণী দুটি চোখ নিয়েই খুশি থাকে। মাকড়সার 8টি চোখ থাকে, কিন্তু ওপাবিনিয়া কোনো এক কারণে সিদ্ধান্ত নিয়েছিল যে তার 5টির প্রয়োজন। 5টি মাশরুমের মতো চোখ তার মাথায় ছড়ানো ছিল, যা তাকে বিশ্বের 360 ডিগ্রি দৃশ্য দিত। আর যদি এটাই যথেষ্ট না হয়, তবে এর মুখ থেকে একটি লম্বা নমনীয় নল বেরিয়েছিল, অনেকটা টুলি মনস্টারের মতো। যখন এই প্রাণীটিকে প্রথম 1970 এর দশকে একটি বিজ্ঞান সম্মেলনে উপস্থাপন করা হয়েছিল, তখন ঘরটি হাসিতে ফেটে পড়েছিল, কারণ সবাই ভেবেছিল এটি একটি প্রাণকোষ। অবশেষে হেলিকোপ্রিয়ন নামে একটি প্রাণী ছিল। প্রথম নজরে এটি দেখতে একটি হাঙ্গরের মতো, কিন্তু মুখের দিকে দেখুন, একটি সাধারণ চোয়ালের পরিবর্তে, যা কবজার মতো খোলে এবং বন্ধ হয়, এর একটি জিনিস ছিল যাকে বলা হয় টুথ হোয়ার্ড। যখন এর নতুন দাঁত গজাত, পুরানোগুলি ভিতরের দিকে ঘুরে যেত, যা এর নিচের চোয়ালে দাঁতের একটি আক্ষরিক সর্পিল তৈরি করত। এটি দেখতে তার চিবুকে লাগানো একটি বৃত্তাকার করাতের ব্লেডের মতো ছিল। বিজ্ঞানীরা দশক ধরে তর্ক করেছেন যে এই করাতের ব্লেডটি আসলে কোথায় ছিল। কেউ এটিকে নাকে, কেউ লেজে স্থাপন করেছিল। অবশেষে তারা বুঝতে পারে যে এটি মুখের ভিতরে ছিল। এই সমস্ত প্রাণী, টুলি মনস্টার, উল্টো কৃমি, 500 চিংড়ি এবং করাতমুখ হাঙ্গর, আমাদের একটি জিনিসের কথা মনে করিয়ে দেয়। আমরা মনে করি আমরা জানি জীবন দেখতে কেমন, কিন্তু আমাদের নিজেদের গ্রহের ইতিহাস প্রমাণ করে যে জীববিদ্যা যে কোনো সাইফাই সিনেমার চেয়েও অদ্ভুত হতে পারে। আমাদের এটা ধরে নেওয়া উচিত নয় যে বিবর্তন আমাদের মতো সাধারণ প্রাণীর দিকে একটি সরল রেখা অনুসরণ করে। কখনো কখনো এটি গোধূলি অঞ্চলের দিকে একটি ভিন্ন পথ নেয়।